তানহার রুমের ভিতর প্রবেশ করে। রোকেয়া বেগমের মাথার কাছে গিয়ে বসল। হাত পা ঠান্ডা হয়ে গেছে। কয়েকবার ডাক দিল, তবুও রোকেয়া বেগমের কোনো সাড়া শব্দ না পেয়ে বুকে মাথা রাখল। নিঃশ্বাস এখনো চলছে। চৈতালি ভয়ে চুপসে গেছে, নীরবে কান্না করে যাচ্ছে। আহনা উত্তেজিত হয়ে চৈতালিকে বলল, দ্রুত রাস্তায় যাও, গিয়ে কোনো গাড়ি দেখতে পেলে দাঁড় করাও। যদি গাড়ি না পাও তাহলে মোড়ের দিকে এগিয়ে যাবে, সময় নষ্ট করো না। আম্মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। চৈতালি এক মুহূর্ত দেরি করল না, ছুটে বাইরে বেরিয়ে গেল। খুব সকাল হওয়ায় পুরো রাস্তা ফাঁকা। মাঝে মাঝে একদল বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে। চৈতালি পা যেন চলছে না, জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আজকে ভীষণ করে চৈতালির বাবার কথা মনে পড়ছে। বাবা থাকলে তাকে এতটা কষ্ট পেতে হতো না। চৈতালি কোনো রকম মোড়ে আসলো। পুরো রাস্তা ফাঁকা। ৩০ মিনিট পরে চৈতালি একটা সিএনজি দেখতে পেল। দ্রুত সিএনজি নিয়ে নিজের বাসার সামনে আসলো। বাসায় এসে তানহাকে বলল। তানহা আর চৈতালি দুজন মিলে রোকেয়া বেগমকে ধরে সিএনজিতে তুলে ফেললো। সিএনজি চলতে শুরু করলো। পথ যেন শেষ হচ্ছে না। এই বিপদের সময়গুলোও না এতটা দীর্ঘ হয় কেন? চৈতালির নিঃশ্বাস আটকে আসছে। তানহা চৈতালির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না আম্মা, কিছু হবে না। বাইরে চৈতালিকে সান্ত্বনা দিল। ভিতরে ভিতরে তানহারও বেশ ভয় পাচ্ছে। কাছে একটা হসপিটালে নিয়ে আসা হলো রোকেয়া বেগমকে। কয়েকজন ছাড়া সবাই ঘুমিয়ে। তানহা সিএনজি ভাড়া মিটিয়ে দিয়ে হসপিটাল মধ্যে গেল। একটু পর দুজন মহিলা এসে রোকেয়া বেগমকে হসপিটালের মধ্যে নিয়ে গেল। ডক্টর রোকেয়া বেগমকে দেখছেন। অস্থির হয়ে বসে আছেন তানহা আর চৈতালি। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর রুম থেকে বেরিয়ে আসলেন। তানহা আর চৈতালি ডক্টরের কাছে এগিয়ে গেল। আমার আম্মা কেমন আছেন? বলল তানহা। আপনার আম্মা প্রচুর টেনশন করেন, যার ফলে উনি স্ট্রোক করেছেন। আর একটু দেরি হলে খারাপ কি হয়ে যেত পারত। এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি। জ্ঞান ফিরলে দেখা করবেন। যতটা পারবেন ওনাকে চিন্তামুক্ত রাখবেন। এই সময়ে এত চিন্তা আর মানসিক চাপ নিলে উনি মারাও যেতে পারে। আমার এরপর থেকে আম্মার খেয়াল রাখবো। আপনারা অপেক্ষা করুন। আমার একটা পেশেন্ট আছে, দেখে আসতে হবে। আজকে ছুটি দিয়ে দিব। বলেই ডক্টর চলে গেল। চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরে আছে। মেয়েটা খালি বড় হয়েছে, বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধি কম হয়েছে। সারাদিন পেরিয়ে গেল, এখনো ইফাতের কোনো ফোন আসলো না। চৈতালি খুব রাগ হচ্ছে ভাইয়ের উপরে। ভাবি দেখছো, ভাই কি একটু কাণ্ডজ্ঞান নেই? সারাদিনে একটা বারো আম্মুর খোঁজ নিল না। তোমার ভাইয়া তো বসে থেকে খায় না বোন। প্রবাস জীবন এত সোজা না। তোমার ভাইকে তার মালিক বসিয়ে বসিয়ে টাকা দিবে না, কঠোর পরিশ্রম করতে হয়, তবেই টাকা দেখা মিলে। সবাই শুধু প্রবাসীদের টাকাই দেখে, কিন্তু কষ্টটা কেউ দেখে না। সবাই খালি টাকা আর টাকা। আচ্ছা, টাকা দেওয়ার মানুষটা ভালো আছে কি না, খেয়েছে কি না, তার কষ্ট হচ্ছে কি না, কেউ কখনো জানতে চেয়েছে? সরি ভাবি, আমি নিজের বোন হয়ে কি করে অকৃতজ্ঞর মতো কথা বললাম। ভাইয়া আমাদের ভালো রাখার জন্য নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে সুদূর প্রবাসে পড়ে আছে। আমি তাও আম্মুর ভালোবাসা পাচ্ছি। দিন শেষে ভাইয়া সেটুকু পায় না। আপনজন ছেড়ে থাকার কষ্টটা ফিল করতে পারছি ভাবি। কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতেই ইফাতের ফোন আসলো। চৈতালি দ্রুত ফোন তুলল। ইফাত উত্তেজিত হয়ে বলল, তোর মায়ের কি অবস্থা, এখন কেমন আছে? টাকা লাগবে আমাকে বলিস, আমি পাঠিয়ে দিয়ে। চৈতালি ইফাতকে মেসেজ পাঠিয়ে রাখছিল। মেসেজটা ইফাত চোখে পড়তেই সাথে সাথে চৈতালিকে ফোন করে। এমনিতেই সারাদিন মায়ের জন্য মন কেমন করছিল। বাসায় এসে আগে ফোন হাতে নিয়েছে। এমন করে বলছো কেন? আমার মা কি তোমার মা হয় না? টাকা লাগবে না ভাবি, টাকা দিয়েছে। আম্মুর খেয়াল রাখিস, কি হয় না হয় আমাকে মেসেজ দিয়ে জানিয়ে রাখবি। আমার চিন্তা হয় অনেক। তাহলে দেশে চলে এসো। এভাবে সবার থেকে পালিয়ে গেলে কেন? ইফাত আর কোনো কথা বলল না, কল কেটে দিল। কয়েকবারের মতো চৈতালি এবারও হতাশ। তানহা সবকিছু শুনছিল। সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল।
রোকেয়া বেগমকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি মোটামুটি তখন অনেকটাই সুস্থ হয়েছে। তানহা আর চৈতালি মাটিতে বসে আছে, দুজনে মিলে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। চৈতালি ইফাতকে একটু ফোন দেয়। আমি ইফাতের সাথে কথা বলতে চাই। ভাইয়া তোমার সাথে কথা বলবে না মা, ফোন ধরিয়ে দে, তারপর দেখবো কেমন করে কথা না বলে থাকে। চৈতালি মায়ের কথা মতো ইফাতকে ফোন দিল। হাসনা বেগমের সামনে বসে আছে আবির, চোখে মুখে হাজারো প্রশ্ন। খুব খুশি হয়ে বাসায় প্রবেশ করেছিল। আবিরের খুশি বেশি টিকে থাকলো না। তানহা ভেবে তার ফুফাতো বোন চোখ ধরে বলল, তানু পাখি, আমি চলে এসেছি। এবার থেকে আর কোনো কিছুর অভাব হবে না। একদম যোগ্য ছেলে হয়ে এসেছি তোর সামনে। এই সমাজে বেকার ছেলের কোনো দাম নেই রে। তানু, এবার মা আমাকে বলতে পারবে না তুই নিজে আমাদের ঘরে বসে খাস, বিয়ে করে বউকে খাওয়াবি কি? আবিরে এসব কথা শুনে মারিয়া থতমত খেয়ে যায়। ভাইয়া, আমি মারিয়া, তুমি কি সব বলছো? আমি তোমার তানু পাখি না, দয়া করে আমার চোখ ছাড়ো। ও সরি রে মারিয়া, আমি তোকে তানহা মনে করেছিলাম। মা কোথায়? আমি তো জানি না ভাইয়া, আজ সকালে আসছি আমি। ফুপাকে দেখলাম বাসায়, ফুপা বলল বাজার থেকে আছি। আমি অপেক্ষা করছি, কিন্তু ফুপু এখনো আসে নাই। তাই ভাবলাম নুডলস রান্না করে খাই। আম্মু কাজই তো এটা, সারাদিন শুধু পাড়া বেড়ায়। তুই থাক, আমি তানুর সাথে দেখা করে আসি। আবির তানহার রুমের দিকে এগিয়ে গেল। যত তানহার রুমের দিকে এগিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়ে চলছে। ভিতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সাহস নিয়ে তানহার রুমে প্রবেশ করলো। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। আবির ফোন বের করে আলো জ্বালিয়ে দিল। পুরো রুম আলোকিত হয়ে গেছে। রুমের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে না তার তানহাকে। আবিরের তৃষ্ণাত দু চোখ পাগলের মতো তানহাকে খুঁজে চলছে। দ্রুত তানহা রুম থেকে বেরিয়ে আসলো। আবির ডাইনিং রুমে আসতেই মায়ের দেখা পেল। খুশি হয়ে দৌড়ে মাকে জড়িয়ে ধরল। মা, কেমন আছো? সারাদিন কোথায় ঘুরে বেড়াও বলো তো? আমি কখন থেকে এসে অপেক্ষা করছি। মা, তানহুকে দেখতে পাচ্ছি না, ওকে ডেকে দাও তো। খুব উড়োচণ্ডী হয়েছে না? আমি এসেছি, এবার ওর উড়ার পাখা ভেঙে দিব। হাসনা বেগম ভয়ে চুপসে গেল। চোখে মুখে ভয় জেঁকে বসেছে। ধীর গতিতে হাত পা কাঁপছে। ছেলেকে নিজে থেকে ছাড়িয়ে সোফায় বসিয়ে দিল। আমি তোকে সবকিছু বলছি, কতদূর থেকে আসলি বল তো? এসেই তানহা তানহা শুরু করে দিয়েছিস। আমি তোর জন্য কিছু নিয়ে আসি, খেতে খেতে গল্প করছিস বলে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল হাসনা বেগম। মারিয়া রান্না করে বেরিয়ে আসছিল। তখনই হাসনা বেগম রান্নাঘরে প্রবেশ করে। ফুপু, ভাইয়া চলে এসেছে। এবার ভাইয়া পাখিকে ভাইয়ার হাতে তুলে দাও। তানহা কোথায়? তানহাকে তো দেখছি না। তুই কখন আসলি মারিয়া? আবিরের পাশে গিয়ে বস, আমি আবিরের জন্য কিছু নিয়ে আসি। সকালে আসছি ফুপু, তুমি মনে হয় পাড়া বেড়াতে গিয়েছিলে বলেই মারিয়া চলে গেল। আবির আর মারিয়া অধিক আগ্রহ তানহার কথা শোনার জন্য বসে আছে। হাসনা বেগম ঘন ঘন শ্বাস নিয়ে বলল, আবির, তোকে আমি একটা কথা কিভাবে যে বলবো বুঝতে পারছি না, তুই শুনলে সহ্য করতে পারবি না। মায়ের গলার আওয়াজ কেমন জানি শোনাচ্ছে। আবিরের মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হাত পা কেমন জানি অবশ হয়ে আসছে। তানহু পাখি কিছু হয় নাই তো? আবার চক্ষুদয়গুলো রক্তিম বর্ণ হয়ে আসছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আবিরের চিৎকার দিয়ে বলে উঠল, তানহা, কি হয়েছে বলো মা? হেয়ালি একদম পছন্দ করি না আমি। তানহার বিয়ে হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই দু কদম পিছিয়ে গেল আবির। মনে হচ্ছে বিশাল আকাশটা তার মাথার উপর এসে পড়েছে। কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আবির। অসহায় দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকালো। মাগো, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমার সাথে এমন মজা করো না, না হলে অকালে তুমি ছেলেহারা হয়ে যাবে। আমার প্রতিটা রাত জানো দূর দেশে কিভাবে আমি তানহাকে ছাড়া থেকেছি। আমি কিভাবে তানহাকে ভালো রাখবো, কি করলে তানহা আমার সাথে সুখে থাকবে, এসব ভেবে এত পড়াশোনা করেছি। তানহার ছবি বুকে নিয়ে আমি শত শত রাত পার করে দিয়েছি। আমি তানহাকে বিয়ে করতে চেয়েছিলাম। মা, তুমি বলেছিলে না আমার কি যোগ্যতা আছে? বিয়ের পর তানহা তোমাদের কাছে
হাত পাতবে, তখন তোমরা তানহাকে কিছু দিতে পারবে না। আর তানহাকে কিছু দিতে না পারলে তানহা এমনি আমাকে ছেড়ে চলে যাবে। ও মা, তখন আমার টাকা ছিল না, আমার কোনো যোগ্যতা ছিল না, এখন আমার সব হয়েছে মা। তানহাকে বিয়ে করার মতো যোগ্যতা হয়েছে, এখন তানহাকে আমার কাছে ভালো থাকবে। উচ্চশিক্ষা লাভের আমার কোনো দরকার ছিল না, তবুও তোমার কথায় আমি উচ্চশিক্ষা লাভ করেছি। আমি না তানহাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিলাম, তাহলে তানহার বিয়ে কি করে হলো? আমার তানহা কোথায় মা? হাসনা বেগম মাথা নিচু করে কোনো উত্তর করছে না। মারিয়া অবাক হয়ে সবকিছু দেখছে। হাসনা বেগমের নীরব আবিরকে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। নিজের সবটুকু শক্তি দিয়ে আবির চিৎকার করে উঠল। মারিয়া সহ হাসনা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। ছেলে, এ কি রূপ! ছেলের এমন উদ্দাম আচরণের সাথে পরিচিত নন হাসনা বেগম। তানহাকে বিয়ে দিয়ে কি সে ভুল করল? হাসনা বেগমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে ছেলেকে কি জবাব দেবে? সত্যিটা যদি ছেলেকে বলা হয় তাহলে আবির হয়তো হাসনা বেগমকে খুন করেও ফেলতে পারে। রাগের বশে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তানহা একটা ছেলের সাথে সম্পর্ক করছিল, তাকে বিয়ে করে তার সংসারে চলে গিয়েছে। আমাকে তুমি বাচ্চা পেয়েছো, যে আমাকে বুঝাবে আমি সেটাই বুঝবো। মা, আমি কিন্তু ভুলিনি তুমি তানহার উপর কি পরিমাণ অত্যাচার করতে। আচ্ছা, আমি চলে যাওয়ার পর তুমি অত্যাচার করে মেরে ফেলোনি তো আবার? আবির, এসব কি বলছিস বাবু? মা হয়ে ছেলে খুশি কেড়ে নিতে পারি? তোকে আগেই বলেছিলাম ওই ছোট লোকের বাচ্চা আমাদের খেয়ে একদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। মা সাবধানে, তানহার নামে একটা বাজে কথা বলবে, আমি ভুলে যাব তুমি আমার মা হও। তোমার এই বাড়ি নিয়ে অনেক গর্ব, তাই না? যে বাড়িতে আমার তানহার জায়গা হয় নাই, সেই বাড়ি আজ আমি শেষ করে দিব বলে পুরো বাড়ি সবকিছু ভাঙতে শুরু করলো। মারিয়া আর রোকেয়া বেগম এক কোণে দাঁড়িয়ে আছে। দুজন ভয়ে চুপসে গেছে। আবির একদম উন্মাদ হয়ে গেছে। এত বছরে তিলে তিলে গড়ে স্বপ্ন নিমিষেই টুকরো টুকরো করে দিল তার মা। বুকের মাঝখানে হাহাকার পড়ে গেছে আবিরের। হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছে না আবির। নিজেকে পৃথিবীর সবচাইতে অসহ্য মানুষ হচ্ছে আবির। নিজকে যোগ্য করে তুলতে গিয়ে নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেললাম। এমন যোগ্যতা আমার দরকার নেই। আবিরের বাবা এসে সবকিছু দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তিনি যে ভয়টা পেয়েছিলেন ঠিক সেটাই হলো। এখন আবিরকে সে কি জবাব দেবে? মাহতাব সাহেব ছেলের কাঁধে হাত রাখতেই আবির বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। একটা ছেলে কতটা অসহায় হয়ে নিজের বাবার জড়িয়ে ধরে কান্না করতে পারে? ছেলের কান্না দেখে মাহতাব সাহেব বুক চিরে কান্না আসছে। ছেলেদের কান্না করাটা বড্ড বেমানান। সকল নিয়ম ভেঙে হাউমাউ করে কান্না করছে আবির। ভাঙা ভাঙা কণ্ঠে বলল আবির, ও বাবা, দেখো না মা কি সব আজে বাজে কথা বলছে। তুমি বলো না মা সবকিছু মিথ্যা কথা বলছে, আমার সাথে মজা করছে। তানহাকে ছাড়া আমার বুকের মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, প্লিজ তানহাকে নিয়ে এসে দাও। সত্যি আমি কিছু একটা করে ফেলবো, আমি বাঁচতে পারবো না তানহাকে ছাড়া। মাহতাব সাহেব নিজেকে সামলে নিয়ে বলল, কেউ কাউকে ছাড়া মরে যায় না আবির। তানহার বিয়ে হয়ে গেছে, এটা তোমাকে মেনে নিতে হবে। আমি মানি না। কেন করলে তোমরা আমার সাথে এরকম? পৃথিবীতে সকল নিয়ম ভেঙে আমার তানহাকে চাই। তানহা যদি 10 বাচ্চার মাও হয়ে যায় তবুও আমি তানহাকে কবুল করতে রাজি। তোমার একটা কথা ভালো করে শুনে রাখো, তানহা যদি পাতালে থাকে তাহলে আমি তানহাকে পাতাল থেকে বের করে নিয়ে আসব। আমি আমার তানহাকে নিয়ে অনেক নিয়ে চলে যাব, এতটা দূরে চলে যাব যতটা দূরে গেলে তোমরা আর আমাদের খুঁজে পাবে না। তানহার নামে বাজে কথা বলে লাভ নেই। আমি জানি তানহা কেমন মেয়ে। বলে দৌড়ে নিজের রুমে চলে গেল।
আবির চলে যাওয়ার পরে কান্না ভেঙে পড়লেন হাসনা বেগম। মাহতাব সাহেবের কাছে এসে বললেন, তবে কি আমি ভুল করে ফেললাম? তানহার প্রতি আমার রাগ আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। নিজের ছেলের কথা না ভেবে তানহার জীবন নষ্ট হবে, তানহা সুখী হবে না দেখে জেনে শুনে ইফাত নামের ছেলেটির সাথে বিয়ে দিয়ে দিলাম। এখন আমার ছেলের কি হবে? নিজ হাতে ছেড়ে এ কি বড় সর্বনাশ করে ফেললে। কথাগুলো শেষ হবার সাথে সাথে হাসনা বেগমের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। মাহতাব সাহেব, এত বড় কাজ করার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলেন না? আমি জানতাম আবির মনে তানহার জন্য সফট কর্নার কাজ করছে, কিন্তু এটা তো জানতাম না আবির তানহাকে তোমার কাছে আমানত হিসাবে রেখে গিয়েছিল। এটা যদি আমি আগে জানতাম তাহলে তানহাকে এ বাড়ির বাইরে এক পাও রাখতে দিতাম না। তুমি আমাকে বলেছ তানহা ইফাতকে পছন্দ করে, সেজন্য বিয়েতে রাজি হয়েছিও। আমার আগে সন্দেহ হয়েছিল তোমার মতো মহিলা তানহার কথা ভাবছে। তোমার নাটক দেখে অবাক হয়েছিলাম, তখন কিছু বলিনি, কারণ তানহার বিয়েতে রাজি হয়েছিল। মেয়েটাকে অনেক খুশি দেখাচ্ছিল। মেয়েটার খুশির কথা ভেবে আমি তখন চুপ ছিলাম। কম অত্যাচার করো না মেয়েটার উপর, তোমার থেকে বেঁচে গেছে। মাঝখান থেকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। তোমাকে বলে না গিয়ে যদি আমাকে বলে যেত, এত বড় দুর্ঘটনা আমি কখনোই হতে দিতাম না। আফসোস আবির আমাকে খুব ভয় পায়। আজ আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্না করলো, বাইরে যাওয়ার আগেও তানহার কথা আমাকে বলে যেত, তাহলে আবিরের ভালোবাসার মানুষকে আমি ঠিকই আগলে রাখতাম। কারণ আমি তোমার মতো অকৃতজ্ঞ না। আমি ভালোবাসার মর্ম বুঝি। আমার এখন আফসোস হচ্ছে তোমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কথাগুলো বলে চলে গেল মাহতাব সাহেব। হাসনা বেগমের দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। ৩০ বছর সংসারের জীবনে এই প্রথম তার স্বামী তার গায়ে হাত তুলছে। ভালোবেসে বিয়ে করেছিল দুজন পৃথিবীর আদর্শ স্বামীদের মধ্যে মাহতাব সাহেব একজন। তারও তো ভালোবাসা বিয়ে করেছে, তাহলে ছেলের ভালোবাসাটা কেন বুঝলো না? এত কিছুর পর ও তানহার ওপর খুব রাগ হচ্ছে। আজ তানহার জন্য স্বামীর হাতে মার খেয়েছে সে। তানহাকে কিছুতেই ভালো থাকতে দেবে না, মনে মনে প্রতিজ্ঞা করে নিল। আবির রুমে এসে লাল টুকটুকে রঙের শাড়িটা বুকে চেপে ধরে কান্না করছিল। দেশে এসে তানহাকে বিয়ে করবে, সেজন্য তানহার জন্য শাড়ি, চড়ি, গহনা, মেকআপ, চকলেট, লিপস্টিক, তারও অনেক কিছু নিয়ে এসেছে তার মনে রানীর জন্য। কিন্তু তার মনে রানী আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। ভাবতে পুরো শরীর লোক দাঁড়িয়ে উঠল। আবিরের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ভেতর থেকে বের করে নিয়ে আসছে। আমার যখন টাকা ছিল না তখন তুই ছিলি, এখন আমার টাকা আছে কিন্তু তুই নেই। আল্লাহ, এটা কেমন বিচার রে তানহা? তোকে ছাড়া বেঁচে থাকাটা আমার মৃত্যুর সমান হবে। যার মনে রাজত্ব জুড়ে তোর বসবাস, সেই রাজ্যে অন্য রানী কিভাবে রাজত্ব করবে? আমি পারবো না। তোকে আমার চাই। তুই কোথায় রে তানা? মা তোকে কোথায় লুকিয়ে রেখেছে? কথাগুলো বলতে বলতে ফ্লোরে টান হয়ে শুয়ে পড়ল আবির। মনে শান্তি না পেল দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, বাঁচতে ইচ্ছে করছে না আবিরের। তুই যদি আমার সাথে কথা না বলো, কল কেটে দিস, তাহলে আমার মরা মুখ দেখবি বলে দিলাম, বললেন রোকেয়া বেগম। কি বলেন তাড়াতাড়ি বলুন। আমার সময় নেই, তাড়াতাড়ি ঘুমাবো, সকালে আমার কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। মায়ের উপর খুব রাগ হয়েছে। আমার টাকা লাগবে না বাবা, আমার তোকে লাগবে। তুই 5 বছর দেশের বাইরে ছিলি, 5 বছরে যত টাকা উপার্জন করছিস এতেই আমাদের চলে যাবে। বাবা তুই দেশে চলে আয়, ছোটখাটো একটা ব্যবসা করবি, টাকার জন্য তোর আর দূর প্রবাসে থাকতে হবে না। এটা সম্ভব নয়। আমি 2 বছর আগে দেশে যেতে পারবো না। আমি যদি মরে যাই শেষ দেখার জন্য আসবি না? তোমার আগে যদি আমার লাশ
কফিনে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ইফাত আমাকে রাগাবি। বললাম, তাহলে তুমি আমাকে রাগাচ্ছ কেন? এমনিতেই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। এখন কি চাচ্ছ আমি মরে যাই? দয়া করে আমাকে বাঁচতে দাও। আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, তোকে নিয়ে আমার কোনো আশা থাকতে পারে না। তুই যদি কাউকে ভালোবাসতি তাহলে আমি তোকে তার সাথে বিয়ে দিয়ে দিতাম। তুই কাউকে ভালোবাসিস না, তাই নিজের মন মতো বিয়ে দিয়েছি। আমার উপর তোর এত রাগ? বেশ, আমি তোকে কথা দিলাম আমি মরে গেলেও তোকে ফোন দিব না। যতদিন পর্যন্ত দেশে আসবি ততদিন তোর সাথে কথা বলবো না বলে কল কেটে দিল। চৈতালি আর তানহা পাশাপাশি শুয়ে আছে। চৈতালি ফোনের ভিডিও দেখছিল। হঠাৎ করে বলে উঠল, ভাবি, ভাইয়াকে দেখবে? হ্যাঁ, দেখলে মন্দ হয় না। আমার পোড়া কপাল, বিয়ে করেছি এখন পর্যন্ত নিজের বরকেই দেখতে পেলাম না। চৈতালি ফোন থেকে ইফাতের একটা ছবি বের করে তানহা দিকে এগিয়ে দিল। তানহা ছবিটির দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, একদম আমার স্বপ্নের পুরুষের মতো দেখতে। বলে ছবিটা বুকের সাথে মিলিয়ে নিল। চৈতালি তানহার কাণ্ড দেখে মুখ টিপে হাসে। তানহা চৈতালির দিকে তাকিয়ে জিভে কামড় দিল। তারপর চৈতালির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, দেখি আম্মা কি করছে, ওষুধ খেয়েছে কি না? হয়েছে, থাক, এত লজ্জা পেতে হবে না। তোমারই বর, সারা জীবন দেখলেও পাপ হবে না। এখন বলো, তোমার স্বপ্নের পুরুষ বলতে গিয়ে কি বুঝালে? কিছু না, আমি আসছি। তুমি না বললে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি, তাহলে আমার থেকে কথা লুকাচ্ছ কেন? আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি স্বামপুরুষ বিয়ে করব। তখন এতটা বুঝতাম না। চাচি খালি বলতো, আর একটু বড় হ, খালি বিয়ে দিয়ে আপন বিদায় করব। তখন আমি চাচিকে বলতাম, আমাকে বিয়ে দিলে শ্যামলা ছেলের সাথে বিয়ে দিবে। ফর্সা ছেলে আমার একদম পছন্দ না। কেন? ফর্সা ছেলে তোমাকে কি করেছে? ছেলে মানুষ ফর্সা হলে ভালো লাগে না, আবার অতিরিক্ত কালো ছেলেও আমার কাছে ভালো লাগে না। ছেলে মানুষ হবে না ফর্সা না কালো, যাকে আমাদের ভাষায় শ্যামলা বলা হয়। আর সবার পছন্দ এক না। আমি যেটা পছন্দ করি তোমার সেটা পছন্দ না হতে পারে। আমি আমার মনের কথা তোমাকে বললাম, কাউকে বলবে না কিন্তু। আমার কিন্তু ফর্সা ছেলে পছন্দ, ভাবি। ভাইয়া দেশে আসলে বলবে আমাকে ফর্সা ছেলের সাথে বিয়ে দিতে। বলে লজ্জা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল চৈতালি। কি পাজি মেয়ে, আমি তোমার ভাবি হই, একটু তো লজ্জা শরম করতে শিখো। তুমি তো বলেছিলে। সেটাই আমি ছোট থাকতে বলছি। আমি তো তোমার ছোট বোন, তাই না? জানো, আমার একটা ভাইয়া আছে, দেখতে অনেক ফর্সা, বাইরে পড়াশোনা করতে গিয়েছে। ভাইয়া যখন ছিল চাচি আমার উপর অত্যাচার করতে পারতো না। ভাইয়া আমাকে একবার বলছিল, ভাইয়া বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, তারপর আমাকে বিয়ে করে দূরে চলে যাবে, যেন চাচি আমাকে অত্যাচার না করতে পারে। আমি সে কি কান্না জুড়ে দিয়েছিলাম। ভাইয়া অনেক ফর্সা আর আমি তো ফর্সা ছেলে বিয়ে করব না। টানা 3 ঘন্টা কান্না করার পর ভাইয়া চকলেট নিয়ে কান্না থামিয়েছিল। সেই দিন চাচি আমার ছোট বেড়ে ওঠা চুলগুলো ধরে অনেক মেরেছিল। তুমি কিছু বলতে না তোমার চাচিকে? তোমার ভাইয়ার নাম কি? বিয়ের সময় তো তোমার ভাইয়াকে দেখলাম না। তোমার ভাইয়াকে আমি বিয়ে করব। তুমি আমার ভাইয়াকে বিয়ে করেছো, আমি তোমার ভাইয়াকে বিয়ে করব হিসাব বরাবর। আমার ভাইয়ের নাম আবির। তার সাথে সংসার করতে পারবে তো? বাবা, আবির ভাইয়া যে রাগী, দেখলে আমার কলিজা শুকিয়ে যায়। চাচি যেই দিন আমাকে মারতো আমি রাগ করে তরকারিতে মরিচের গুঁড়া বেশি দিয়ে দিতাম, লবণ বেশি দিতাম, জিনিস নষ্ট করে ফেলতাম। আমাকে দেখে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো নয়, খুব ঘাড়ত্যাড়া একটা মেয়ে। আমি জানি আমি মার খাবো, তাহলে কেন স্বাদের তরকারি রান্না করে খাওয়াবো? কেউ আমাকে 10টা মারবে, আমি তাকে তো একটা দিয়ে আসতে পারবো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আচ্ছা, তোমার ঘাড়ে দেখলাম তোমার চাচি মেরে দাগ করে দিয়েছ। মন খারাপ করো না ভাবি, তোমাকে আর কেউ কষ্ট দিবে না। তুমি আমাদের বাসায় রাজরানী হয়ে থাকবে। আমার ভাইয়া অনেক ভালো, একবার ভালোবেসে দেখো, একটা মুহূর্ত ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না। উনি ভালোবাসার সুযোগ দিলে কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা।